দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় নির্বাচন বনাম রাজনৈতিক দল। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন সাকিব আনোয়ার, সাংগঠনিক সম্পাদক, নাগরিক ঐক্য। সাকিব আনোয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, কিছুক্ষণের মধ্যে আমাদের আরেক অতিথি এবিএম মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি, এসে যোগ দেবেন। দর্শক, নির্বাচনের সময়সীমা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভক্তি তা স্পষ্ট। তবে সংস্কার চায় সবাই। কারো দাবি যৌক্তিক কিছু সংস্কার করে দ্রুত নির্বাচনের, আবার কেউ চায় নির্বাচনের পরিবেশ ঠিক না হওয়া পর্যন্ত সংস্কার, অর্থাৎ সময় আনলিমিটেড। তার মানে কথা কিন্তু ক্লিয়ার, নির্বাচন নিয়ে বিভক্তি। কেন হচ্ছে এই বিভক্তি বা স্বার্থ কি, সেসব বিষয় থাকবে আজকের আলোচনায়। এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, পাশাপাশি নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পাল্টা মতের যে হিসাব নিকেশ, তাও থাকবে আজকের আলোচনায়। তবে দর্শক, মূল আলোচনায় যাওয়ার আগে আমরা মিয়ানমারকে করিডোর দেওয়ার বিষয়ে ওঠা বিতর্ক নিয়ে আমরা আলোচনা শুরু করব, যেখানে মিয়ানমারের রাখাইনে ত্রাণ পাঠানোর জন্য মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এমন খবরও কিন্তু ভাসছে সোশ্যাল মিডিয়ায়। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, জাতিসংঘের এমন অনুরোধে কয়েকটি শর্ত দেওয়া হয়েছে। কি শর্ত তা খোলাসা করা হয়নি। অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, করিডোর নিয়ে জাতিসংঘের সাথে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। জাতিসংঘ চাইলে লজিস্টিক সহায়তা দিতে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। জনাব সাকিব আনোয়ার, আমরা যেহেতু করিডোর দিয়ে আলোচনা শুরু করব, নিশ্চয়ই এই বিষয়গুলো আপনি জানেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে করিডোর নিয়ে যেসব তর্ক বিতর্ক বা যেসব বিষয়গুলো আসছে, আসলে যে মূল জায়গা যেটা, এইরকম সিদ্ধান্ত এই অন্তর্বর্তী সরকার নিতে পারে কিনা? ধন্যবাদ। যারা এই অনুষ্ঠান শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। না, মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে এখন পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত, মানে বড় যে সিদ্ধান্তগুলো এসছে, তার মধ্যে বলা যেতে পারে এটা সবচেয়ে সেন্সিটিভ ডিসিশন। তো আশ্চর্যের বিষয় হলো, এই ডিসিশনটা নেওয়ার ক্ষেত্রে সম্ভবত এক ধরনের মানে লুকোচুরির, আপনি যেভাবে বিষয়টাকে উত্থাপন করলেন সেখানে কিন্তু বিষয়গুলো আছে। যে পররাষ্ট্র উপদেষ্টা একভাবে বলছেন, তিনি প্রথম যখন বললেন তখন বললেন নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এবং জাতিসংঘের প্রস্তাবের ভিত্তিতেই। আবার প্রেস সচিব যখন বললেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব যখন বললেন, তখন বললেন যে তিনি বলছেন যে যদি আনুষ্ঠানিকভাবে যদি কোনো ধরনের এই ধরনের কোনো প্রস্তাব জাতিসংঘের পক্ষ থেকে আসে, সেক্ষেত্রে আমরা সহযোগিতা করতে বা করিডোর দিতে নীতিগতভাবে একমত হয়েছি। এখন আমরা কোনটাকে ধরবো, যে এখন পর্যন্ত জাতিসংঘের পক্ষ থেকে প্রপোজালটা এসছে নাকি আসে নাই? আমি যদি উপদেষ্টার বক্তব্যকে ধরি, তাহলে এই ধরনের প্রপোজাল এসছে এবং নীতিগতভাবে বাংলাদেশ সরকার এ ব্যাপারে একমত হয়েছে তাদের সাথে, এবং তাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে যে বাংলাদেশ করিডোরটা দিবে। আবার যদি আমরা প্রধান উপদেষ্টা প্রেস সচিব বক্তব্যকে ধরি, তাহলে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রপোজাল আসে নাই। তার আগেই কি তাহলে প্রধান উপদেষ্টা এই কথা বলে বসলেন, পররাষ্ট্র উপদেষ্টা? সেটা নিশ্চয়ই বলবার কথা না। তাহলে এই বিষয়টা নিয়ে ধোঁয়াশা কেন? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে। এবং বিষয়টা হলো যে সবগুলো বিষয় নিয়ে আপনি বিভিন্ন বিষয় যখন আমাদের সামনে এসছে, ভারতের সাথে আমাদের সম্পর্ক কি হবে, আমরা কি কোন দিকে যাব, এই ব্যাপারেও যখন প্রশ্ন সামনে এসছে, সবগুলো রাজনৈতিক দলকে ডাকা হয়েছে, তারা গেছেন, কথা বলেছেন। তারপরে বলা হয়েছে, আমরা একটা ছবি দেখেছি, সেই ছবি নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে যে প্রথমবারের মতো বাংলাদেশে সবগুলো রাজনৈতিক দল একসাথে বসে সরকারের সাথে সে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে, পুরো বাংলাদেশে একসাথে। এ ধরনের ছবির ফ্রেমের বিষয় নিয়ে আমরা কথা বলেছি তো, কিন্তু এবার কই সে ধরনের কোনো ছবির ফ্রেম তো আমরা দেখলাম না। সরকারের পক্ষ থেকে তো কাউকে ডাকা হলো না। এটা তো অনেক বড় সিদ্ধান্ত, অনেক বড় সিদ্ধান্ত। আমি শুরুতে সেটা বলছিলাম যে এই সরকারের এখন পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত, তার মধ্যে সবচেয়ে সেন্সিটিভ। সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কেন এই লুকোছাপা, এটা আসলে আমরা এখন পর্যন্ত পরিষ্কার না। এবং আপনি যেটা বলছিলেন, বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে এটা নির্বাচিত সরকার এই সিদ্ধান্ত নেবে, জনগণের দ্বারা নির্বাচিত সরকার। হ্যাঁ, জনগণের দ্বারা নির্বাচিত সরকার যদি এই ধরনের সিদ্ধান্ত নেয়, তাহলে অবশ্যই সেটা বেস্ট। কিন্তু এখন অন্তর্বর্তীকালীন একটা সরকার যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, যদি রাষ্ট্রের জন্য কিংবা আন্তর্জাতিক সম্পর্ক, অবশ্যই জাতিসংঘ আমাদের একটা পার্টনার,
ফলে জাতিসংঘের যদি এখন এই ধরনের প্রপোজাল আসে এবং তারা যদি আমাদেরকে পার্সিউ করে যে এটা খুবই জরুরি এখন, কারণ একটা দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে যে রাখাইনে এই বছরের মানে বেশ কিছু সময়ের কথা বলেছে, এর মধ্যে দুর্ভিক্ষ হতে পারে। ফলে এই পরিস্থিতিতে যদি এই প্রপোজালটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতেও হয়, তারপরও সেটা স্টেক হোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতেই হতে হবে, এবং যেখানে বিষয়টা এতটা সেন্সিটিভ। কারণ পৃথিবীতে এখন পর্যন্ত মানবিক করিডোরের কথা যেটা বলা হচ্ছে, এভাবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা তো মানবিক করিডোর, এখান দিয়ে তো অন্য কিছু আসবে না, যেটা বলা হচ্ছে যে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাবে, এখানে অস্ত্রের চালান আসতে পারে, এ ধরনের আলোচনা হচ্ছে, তো মাদকের চালান আসতে পারে। এমনিতেই তো আমরা জানি যে আমাদের দেশে মাদকের যে চালানগুলো আসে বা মাদক যেভাবে বাংলাদেশে যে ছড়ায়, তার জন্য মিয়ানমারের যে সীমান্তবর্তী এলাকা সেটা মানে এর জন্য দায়ী মানে একদম প্রধান, হ্যাঁ, সবচেয়ে বড় হটস্পট আমরা যদি বলি। তাহলে সেখানে একটা করিডোর তৈরি করা হচ্ছে, সরকার পক্ষ থেকে বলা হচ্ছে এগুলো আসবে না। আপনি কি এটা কনফার্ম করতে পারেন যে এগুলো আসবে না? কিন্তু এটা কনফার্ম করতে পারেন না। সেক্ষেত্রে অবশ্যই বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান যেটা বলেছেন যে নির্বাচিত সরকার যদি সিদ্ধান্তটা নেয় তাহলে সেটা বেস্ট হয়, কারণ সেখানে জনগণের প্রতিনিধিরাই আসলে এই বিষয় নিয়ে কথা বলছেন, তারাই সিদ্ধান্ত নিচ্ছেন। দ্বিতীয়, সাকিব আনোয়ার যদি তারা কি পারে কি পারে না, এই প্রশ্নটা বারবার আসতেছে আসলে, যে এই সরকার এই সিদ্ধান্ত নিতে পারে, এই সরকার সিদ্ধান্ত নিতে পারে, যেটা বলছিলাম আপৎকালীন সময়ের জন্য, যেহেতু এই সরকারটা এখন ক্ষমতায় আছে, এখন কোনো এক্সিস্টিং পার্লামেন্ট নাই, এই ক্ষেত্রে যদি কোনো মানে যত সেন্সিটিভ বিষয় হোক না কেন ডিসিশন তো নিতে হবে, রাষ্ট্র তো থেমে থাকবে না, সেক্ষেত্রে নিতে পারে, কিন্তু অবশ্যই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এর মধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন আরেকজন অতিথি, ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি। মোশাররফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা সাকিব আনোয়ার তার সঙ্গে আলোচনা করছিলাম এই করিডোর দেওয়ার যে বিষয়ে, আপনাদের পার্টির যে অ্যাক্টিং চেয়ারম্যান তার যে কথা ছিল সেই বিষয়গুলো আমরা নিয়ে এসেছি। জনাব সাকিব আনোয়ার যে বিষয়টা বললেন, এই যে জাতিসংঘের যে অনুরোধ করিডোর দেওয়ার বিষয়ের যে লুকোচুরির যে বিষয়টা, সেটা বললেন। আরেকটা বিষয় উনি বলে গেছেন যে যেহেতু আপৎকালীন এই সরকার এই ধরনের সিদ্ধান্ত দিতে পারেন এই বিষয়ে করিডোরের বিষয়ে। না, একটা আপনি লক্ষ্য করবেন যে এই সরকারটা কি বলছে, যে আমরা রাজনৈতিক দলের সমর্থনের উপর আমরা এখনো বৈধতা আমাদের, তাই সুতরাং আপনার যারা স্টক হোল্ডার তাদের তো মতামতটা নেওয়া উচিত ছিল, এক। আর এই জিনিসটি শুধু এই যে করিডোর দেওয়া, মানবিক করিডোর দেওয়া যে কথাটি বলা হচ্ছে, এটা শুধু একটি করিডোরের ব্যাপার না, এর সাথে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের নিরাপত্তা, আমাদের জিওগ্রাফিক্যাল যে একটা পলিটিক্স আছে, সেই পলিটিক্স নানা বিষয় এখানের সাথে জড়িত, এক। দ্বিতীয়ত আপনার এই যে করিডোরটা আপনি দিতে চাচ্ছেন, এর কি শর্তে আপনি দিতে চাচ্ছেন, কন্ডিশনটা কি? সেই কন্ডিশনগুলো তো আমরা সামনে দেখিনি, নাই, আমরা জানি না। এখানে এই যে করিডোরটা কে নিয়ন্ত্রণ করবে, এটা বাংলাদেশ নিয়ন্ত্রণ করবে না অন্য কেউ নিয়ন্ত্রণ করবে, না জাতিসংঘ করবে, এটা আমরা জানি না। আরেকটি বিষয় হলো যে এর যে এই যে নানা পক্ষর মধ্যে যে একটা সমন্বয়, এটা কে সাধন করবে? কারণ এখানে আমরা দেখবেন যে এখানে দুটি হলো ডাইরেক্ট প্রতিপক্ষ, আর একটা হলো গৌণ, যেটা আমাদেরকে এফেক্ট করেছে। যেমন একটা হলো ওখানে তোমার জান্তা সরকার মিয়ানমারে, আরেকটা হলো আরাকান আর্মি, যারা জান্তা সরকারের সাথে যুদ্ধ করছে। আর আমাদের সমস্যাটা কি, রোহিঙ্গারা আমাদের দেশে চলে আসছে, এবং এই মানবিক বিপর্যয় যদি ওখানে ঘটে, অথবা যেভাবে জান্তা সরকার এদের মধ্যে যুদ্ধ হচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো আমাদের উপর আরো রোহিঙ্গা চাপিয়ে দিতে পারে। সুতরাং আপনাকে এই পক্ষগুলির মধ্যে সমন্বয় সাধন করতে হবে। তাই সমন্বয় সাধন করার শর্ত কি এখানে আছে? আমরা কিচ্ছু জানি না, আমরা একটা অন্ধকারের মধ্যে আছি। যার জন্য যে কথাটি আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যে অবশ্যই রাজনৈতিক সরকারই এটা সিদ্ধান্ত নেবে। তো রাজনৈতিক সরকার তো এখন নাই, কারণ দেশে তো পার্লামেন্ট নাই, আছে কি? মোশাররফ ভাই, রাজনৈতিক দল আছে। আমরা আসলে এই বিষয়টা কি ধরে নেব? যেমন পররাষ্ট্র উপদেষ্টা কথা বললেন যে জাতিসংঘের যে অনুরোধ, প্রেস সচিব, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব, উনি বলেছেন যে জাতিসংঘের পক্ষে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। আমরা আসলে কি ধরে নেব? এটা আমরা ধরবো যে আমাদের এইসব ফরেন ব্যাপারগুলি দেখে আমাদের যিনি ফরেন মিনিস্টার থাকে, ফরেন উপদেষ্টা উনি থাকে। সুতরাং আমরা ধরে নেব যে ফরেন উপদেষ্টা যে কথাটি বলেছে যে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে গেছি, এরকম উনি কথাটা বলেছে। সুতরাং আমরা তারটাই ধরে নেব, এক। আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন, এখানে আমাদের টার্গেটটা কি? রোহিঙ্গা সংকট সমাধান। কিন্তু আপনি দেখবেন এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে কে? বর্তমান যে জান্তা সরকার বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আর তাদের সাথে যুদ্ধ করছে কারা? আরাকান আর্মি। আপনার দুটা জায়গায় কিন্তু আবার এক জায়গায় মিল আছে এদের। এরাই দুই পক্ষ কেউ কিন্তু এই যে রাখাইন সভ্যতা যারা এদেরকে সমর্থন করে না, বরং আরাকান আর্মি বলছে যে এরা বাংলা ভাষাভাষী, এরা পার্বত্য চট্টগ্রাম অথবা চট্টগ্রামের অধিবাসী, সুতরাং এদেরকে মিয়ানমারের অবস্থান। তাহলে আপনি মানবিক করিডোর দিয়ে আমাদের সংকট সমাধান হচ্ছে কোথায়? আমি তো কোনো সংকট সমাধানের কোনো জায়গা দেখি না, বরং সংকট আরো তীব্র হবে। বরং কি তীব্র হবে আপনি দেখেন,
এখানে যে এখানে এখন আমরা বলছি যে মানবিক সাহায্য যাবে, আসলে কি মানবিক সাহায্য যাবে, না অস্ত্র যাবে, না মাদক যাবে, না অন্য কিছু হবে? আমাদের মিয়ানমার সাথে আমাদের সীমান্ত তো এমনি অরক্ষিত, হ্যাঁ, সেই জায়গাটা থেকে আমরা অনেক কিছু আমাদের, অথচ দেখবেন আমরা কিন্তু একটা সংকটে আছি রোহিঙ্গাকে নিয়ে, অথচ এই মানবিক করিডোর চাও আমাদের আরো কিন্তু 3টা এখানে প্রতিবেশী দেশ আছে, ভারত আছে, মিয়ানমার আছে, ভারত আছে, চায়না আছে এবং থাইল্যান্ড আছে। আলোচনা ফিরে মোশাররফ ভাই, তার আগে আমাদের একটা ছোট্ট বিরতিতে যেতে হবে। দর্শক সঙ্গে থাকুন, বিরতির পর আবার ফিরে আসবো। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। দর্শক, আজকে দিনাজপুরের ধর্মজয়ন সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। প্রতিবাদে পাল্টা 2 ভারতীয়কে ধরে আমাদের বিজেপির কাছে সোপোর্ট করছে স্থানীয়রা। এবং এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত হয়েছে। সাকিব আনোয়ার, এই যে সীমান্তে বিএসএফ কর্তৃক আমাদের যে মানে দিন দিন মানে এক কথা যদি বলি যে অত্যাচারটা কি বেড়ে গেল নাকি? আচ্ছা, আমি এই আলোচনায় যাওয়ার আগে মোশাররফ ভাইয়ের কথার সাথে একটু সাপ্লিমেন্ট করতে চাই। মানে রাখাইনের নিয়ন্ত্রণ তো আসলে আরাকান আর্মির হাতে। ফলে জান্তা সরকারের সাথে অবশ্যই গভর্নমেন্ট যদি কোনো আলোচনা করে, সেটা তো যে ওখানকার যে গভর্নমেন্ট তার সাথে আলোচনা করবে। ফলে মিয়ানমারের জান্তা সরকারের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন করে বা কোনো ধরনের আলোচনা করে তো আলটিমেটলি আপনি রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারবেন না। 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা বলা হয়েছে, যদিও সেখানকার বক্তব্যটা খুবই অস্পষ্ট যে আমরা যে 10 লাখ বা 8 লাখ প্লাস যে রোহিঙ্গার কথা বলি তারা যারা আমাদের দেশে আসছে, হ্যাঁ, তারা বলেছে যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার যোগ্য, তাহলে বাকিদের কি, এটা আমাদের কাছে এখনো স্পষ্ট না। তারপরেও আমরা যদি ওই 1,80,000ও স্ট্যান্ড করি, 1,80,000 তো ফেরত যাওয়ার কোনো প্রসেস শুরুই হয় নাই, বরং নতুন করে আরো 1,13,000 রোহিঙ্গা বাংলাদেশে আরো প্রবেশ করছে। এবং জাতিসংঘ নাকি অনুরোধ করেছে, আমরা যেভাবে দেখলাম জাতিসংঘ অনুরোধ করেছেন তাদেরকে বাংলাদেশ গ্রহণ করে। ফলে আপনি জাতিসংঘের এই সকল প্রস্তাব বা এই যে করিডোরের প্রস্তাব এগুলো নিয়ে আলটিমেটলি মানে রোহিঙ্গা সমস্যার সমাধান আপনি করতে পারবেন কিনা যথেষ্ট প্রশ্ন আছে। বা প্রশ্ন যদি আমরা না করি, যদি সরাসরি বলি, তাহলে আসলে আলটিমেটলি এর সমাধান এইভাবে হবে না। কারণ আপনি যেখানে পাঠানোর কথা বলছেন সেই মানুষগুলো যেখান থেকে এসছে তার নিয়ন্ত্রণই যার হাতে নাই, আপনি তার সাথে নেগোসিয়েট করছেন, আপনি তার সাথে আলোচনা করছেন, সে বলছে 1,80,000 ফেরত নেবে, এর তো আসলে আলটিমেটলি কোনো ভ্যালু নাই। ফলে আপনি এইভাবে এই সমস্যার সমাধান করতে পারবেন না, বরং এই ধরনের করিডোর দেওয়ার মধ্য দিয়ে এবং এইভাবে লুকোছাপা যখন করা হচ্ছে, যখন আমরা কি কি শর্ত সেটা জানি না, জানানো হচ্ছে না, এবং কবে জাতিসংঘ প্রপোজাল দিল, আমরা কোন বৈঠকে প্রপোজালটা পেলাম, কোন বৈঠকে আলোচনাটা করে আমরা আবার ডিসিশনও জানিয়ে দিলাম যে নীতিগতভাবে আমরা একমত, সেগুলো কিছুই জানতে পারলাম না। ফলে এখানে আমাদের সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। এবং এইটা আসলে নতুন করে আর কি কি ধরনের সংকট তৈরি করতে পারে সেটা নিয়ে সত্যিকার অর্থে আমরা সন্দেহটা কি ধরনের হতে পারে? সন্দেহের জায়গাটা তো এখন পরিষ্কার না। সন্দেহের জায়গাটা পরিষ্কার তখন হয়তো যখন আমরা জানতে পারতাম কি কি শর্ত দেওয়া হয়েছে, বৈঠকটা কবে হয়েছে, এগুলো কিছুই তো আমরা জানি না। যেহেতু জানি না, এই কারণে বলছি যে এখনো আমরা বিষয়টা নিয়ে সন্দেহের। কারণ আপনি কোনো কিছু নিয়ে লুকোছাপা কখন করবেন? যখন আপনার সেই জিনিসটা সামনে আনার মতো গাটস নাই, তাই তো? সেই সময় তো আপনি লুকোছাপা করবেন, এবং এই বিষয়ে লুকোছাপাটা হয়েছে। ফলে আমরা এই কারণে এই বিষয়গুলো নিয়ে সন্দিহান। এখন বিজিবি বিএসএফ এর যে প্রসঙ্গ আপনি বললেন, বিএসএফ বাংলাদেশিকে গুলি করে মেরেছে, গুলি করে আহত করেছে, সেটা যেমন আমরা প্রতিবাদ জানাই, সবসময় জানিয়ে আসছি। আবার যেটা আপনি বললেন যে বিএসএফ বাংলাদেশি 2 জন কৃষককে ধরে নিয়ে গেছে, একইভাবে আমরা এটাও চাই না যে ভারতীয়, হ্যাঁ, যদি সে সীমান্ত পার করে যদি বাংলাদেশের সীমানার ভেতরে ঢুকে পড়ে, সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ সেই 2 জন যদি ঢুকে পড়ে থাকে ভারতীয়, তাদেরকে অবশ্যই ভারতীয় নাগরিক, তাদেরকে ধরে সেখানে যেহেতু দায়িত্বে বিএসএফ, বিজিবি যেহেতু সেখানে আছে, ফলে বিজিবির কাছে হস্তান্তর করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি ভারতের ভেতরে ঢুকে গিয়ে যদি আবার 2 জনকে আমি পাল্টা প্রতিশোধ নেওয়ার জন্য সেটা করলাম, তাহলে সেটাও আমরা আসলে সমর্থন করি না। আমার তো ভাই ভারতীয় নাগরিককে ধরে বাংলাদেশে নিয়ে এসে তেমন প্রতিশোধ নেওয়ার দরকার নাই। আমরা তো শুরু থেকে একটা বলে এসেছি যে আমাদের সকল প্রতিবেশী এবং পৃথিবীর যে কোনো রাষ্ট্রের সাথেই আমাদের সমানে সমানে আমাদের যে সম্পর্কটা সেটা হবে। হ্যাঁ, সেখানে আমিও তার সাথে কি বলবো যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চাই না, আবার সেও যখন আবার আমার কাছে ঝগড়া করতে আসবে তখন আমরা সেটার সমাধান এইভাবে করতে চাই না যে সে যে অন্যায়গুলো করে এসছে ঠিক ওই একই প্রসেসে আমিও অন্যায় করি। ফলে সেটা আমরা কোনোভাবেই চাই না। কিন্তু এই যে 2 দিন আগে আরেকটা ঘটনা ঘটেছিল যে 2 জন বিএসএফ এর জওয়ান বাংলাদেশে ঢুকে পড়েছিল
তারপরে আবার তাদেরকে একটা প্রসেস মেনেই তারা তো আমরা বিভিন্ন ছবি দেখেছি, ছবি তারা দেখেছি আমরা। জি আমরা ছবি দেখেছি যে তারা পায়ে ধরে সেটা ক্ষমা চাচ্ছেন। সত্যতা কতটুকু সেটা নিয়েও কিন্তু বেশ কিছু বিষয় আসছে সামনে। আসছে এখন পর্যন্ত মানে আমরা বিষয়গুলো নিয়ে পরিষ্কার হতে পারিনি, কারণ আসলে সোশ্যাল মিডিয়ায় বিষয়গুলো এমনভাবে একদম। ছড়িয়ে পড়ে যে এগুলো আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যা এই এখন জিনিসগুলো তো আরো আসলে বেশি হচ্ছে না। এখানে আবার একটু বলি যেটা গণমাধ্যমের কিছুটা দায় আছে, কারণ হচ্ছে মূলধারা গণমাধ্যমের কথা বলছি। সোশ্যাল মিডিয়ায় কেউ একজন একটা ছবি আপলোড করলেন, কাউকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইলেন, মূলধারা গণমাধ্যমে রিপোর্ট হয়ে গেল যে আগামীর প্রধানমন্ত্রী অমুক। মানে এটা আপনি যদি সোশ্যাল মিডিয়াকে ওইভাবে আপনিও তো ফোকাস করছেন, কারণ আপনি সোশ্যাল মিডিয়ার ইনফরমেশনকে বা কারো একটা স্ট্যাটাসকে ঠিক আছে, তো মূলধারা গণমাধ্যম এভাবে সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এভাবে নিউজ করা আমার মনে হয় এটা খুব মানে যে আপনি উদাহরণ দেন এটা খুব রেয়ার। আমি জানি না ঠিক কোন গণমাধ্যম মূলধারা গণমাধ্যম করছে আমি ঠিক জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিষয়টা। যাই হোক, আমি মোশাররফ ভাই আপনার কাছে এই বিষয়টা নিয়ে আসতে চাই যে ভারতের সঙ্গে পাকিস্তানের যে যুদ্ধ এখন একটা অবস্থা চলছে, আমরা যদি তার প্রতিবেশী দেশগুলো দেখি, আপনার নেপাল কিংবা মালদ্বীপ, তাদের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো না। এবং কিছুদিন আগে থেকে বাংলাদেশের সঙ্গে যা 5 আগস্টের পর যা শুরু হয়েছে, আপনার কাছে আমার মানে জাস্ট একটু রাজনীতিবিদ হিসেবে আপনার কাছে যে প্রশ্ন যে এতে করে ভারত রাজনৈতিকভাবে কি গেইন করতে যাচ্ছে আসলে সব প্রতিবেশীর সঙ্গে এই না, এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করেন, ভারতের একটা বিগ ব্রাদার একটা অ্যাটিটিউড কিন্তু সবসময় আছে। তারা মনে করে একটা আমরা যেন স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, মানে সেটা প্রতিবেশী দেশগুলোর প্রতিবেশী সবার সাথে। আপনি দেখেন এই যে আপনি বললেন মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তানের সাথে বৈরতা সৃষ্টির পর থেকেই বাংলাদেশ, এদের সবাইকে এরা মনে করে এদের একটা আশ্রিত একটা রাজ্যের মতো তারা মনে করে। যার কারণে আপনি দেখবেন কোন দেশের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, বরং বিদ্বেষটা দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। আরেকটু আমাদের পররাষ্ট্র নীতিতে আমরা কি বিশ্বাস করি যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। এবং বিএনপি এই নীতিটা কিন্তু বাংলাদেশ কিন্তু এই নীতিটা সবসময় বজায় রাখার জন্য চেষ্টা করে। কিন্তু আপনি দেখবেন যে সীমান্তে কি হচ্ছে, যে তারা, কারণ ভারতের সাথে আমাদের প্রায় 15,000 কিলোমিটার সীমান্ত, তো সুতরাং আমরা আশা করি যে তারা আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ মর্যাদার ভিত্তিতে আচরণ করবে। কিন্তু আপনি এটা কিন্তু কখনো লক্ষ্য, আমাদের নাগরিকদেরকে গুলি করে মেরে ভালো হচ্ছে, ফেলানির ঘটনা তো খুব ইন্টারন্যাশনালি আলোড়ন সৃষ্টিকারী, কিভাবে একটি কিশোরীকে মেরে তারা কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলেন। তো এ ধরনের ভারতের অ্যাটিটিউড আছে, যার কারণে দেখবেন তাদের এখন আর কোনো বন্ধু নাই, তাদের কোনো বন্ধু নাই। এই যে প্রতিবেশী রাষ্ট্রগুলি সবাই, আবার 5 তারিখের পর একটা দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে 5ই আগস্টে। আপনি দেখবেন সেই জনগণের প্রত্যাশাকে তারা কিভাবে অপমানিত করে নানা অপপ্রচারে তারা লিপ্ত। তারা বলে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, মন্দির ভাঙ্গা হচ্ছে, বাংলাদেশে একটা জঙ্গলি গোষ্ঠীর উত্থান করছে। এগুলো দিয়ে আমাদের এই অভ্যুত্থান অথবা জনগণের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে তারা অস্বীকার করতে চায়। তারপর আপনি দেখবেন যে নানা অজুহাতে তারা যে দলটি দীর্ঘ 15 বছর বাংলাদেশে একটা ফ্যাসিস্ট শাসন কায়েম করেছিল, বাংলাদেশের মানুষের অধিকারকে কেড়ে নিয়েছিল, তাদেরকে কি নগ্নভাবে তারা সহায়তা করে আবারও বাংলাদেশে প্রতিস্থাপন করতে চায়। রাজনৈতিকভাবে কি কোনো অর্জন আছে এর পিছনে ভারতের? অর্জন না, এটা হলো তাদের সৃষ্টির পর থেকে। আপনি দেখবেন, আমি একটু কথা বলি আপনাকে, দেখবেন আপনার নিশ্চয় মনে আছে এই কথাগুলি কিন্তু আমরা তুলি না। যেমন আপনি যখন 1947-এ ভারত বিভাগ হয়, তখন কিন্তু ভারত পাকিস্তান আলাদা দুটো রাষ্ট্র হয়ে গেল। তারপর আরেকটা আপনার মনে আছে কাশ্মীরের ব্যাপারে সিদ্ধান্ত হলো যে পরবর্তী 48-এর 5ই জানুয়ারি একটা সিদ্ধান্ত হবে, গণভোট হবে, যারা যে দিকে কিন্তু তারা আজ পর্যন্ত গণভোট করতে চায়, কাশ্মীরের নাগরিক যেদিকে যাবে সেদিকে দেয়নি। বরং আপনার আরেকটা মনে আছে, আমরা এটা ভুলে গেছি, হায়দ্রাবাদ বলে একটা স্বাধীন রাষ্ট্র করা হয়েছিল, এক স্বাধীন 1948 সালে হঠাৎ করে তারা সেই রাষ্ট্র দখল করে ভারতের সে একত্রীভূত করে ফেলেছে। আপনার ভুটানের কথা মনে আছে, এই সিকিম একটা স্বাধীন রাষ্ট্র ছিল, সেটাকে তাদের সে একত্রীভূত করেছে। অর্থাৎ একটা আগ্রাসী মনোভাব, আধিপত্যবাদ একটা মনোভাব ভারতের মধ্যে এখনো কাজ করে। ধন্যবাদ মোশাররফ ভাই। সাকিব আনোয়ার, বাংলাদেশের বর্তমানে সংস্কার নির্বাচন, এই দুটো বিষয়কে একদম মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এক কথা যদি আপনাকে জানতে চাই, এর পিছনে আসলে দায়ী কে? এই যে অবস্থাটা এখন আসলো, সেটার পিছনে কি রাজনৈতিক দলগুলো নাকি সরকার? দায়ীটা আসলে কি? সংস্কার আর নির্বাচন কোনোভাবেই মুখোমুখি বিষয় না। আপনার আলটিমেটলি তো একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যেতে হবে। এর তো কোনো এর বাইরে তো যেতে পারবেন না। ফলে সেই নির্বাচনে যাওয়ার আগে আপনি যতটুকু পর্যন্ত সংস্কার প্রয়োজন এবং যতটুকু পর্যন্ত সংস্কার আপনি স্টেক হোল্ডারদের রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যের ভিত্তিতে করতে পারেন, সেই পর্যন্ত আপনি করতে পারবেন। এখন দুটোকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার কোনো কারণ নাই। এখন এটা কেউ পলিটিক্যালি ব্যবহার করবার জন্য যে সে সংস্কার
চায়, সে নির্বাচনের কথা বলছে, তার মানে সে সংস্কার চায় না। আবার সে সংস্কারের কথা বলে, তাহলে সে নির্বাচন পিছায় যায়। এইভাবে মুখোমুখি দাঁড় করে দেওয়া হচ্ছে, কিন্তু নির্বাচন আর সংস্কার মুখোমুখি কোনো বিষয় না। এখন প্রশ্নগুলো কেন তৈরি হচ্ছে? দেখেন, 8 মাস পার হয়ে যাওয়ার পরেও আমরা সংস্কারের ব্যাপারে কি ন্যূনতম মানে আমরা কোনো অগ্রগতি সেভাবে দেখেছি? কি হয়েছে? ঐকমত্য কমিশন, যে কমিশনগুলো হয়েছে তার মধ্যে থেকে ঐকমত্য কমিশন 166টা, 5টা কমিশনের রিপোর্টের উপরে 166টা বিষয় আমাদের মতামত দিয়েছে রাজনৈতিক দলগুলোর। এখন আপনি যদি চান তাহলে কিন্তু খুব অল্প সময়ের ভেতরেই এটা নিয়ে আপনি কাজ করে একটা জায়গায় আসতে পারেন। কারণ ম্যাক্সিমাম দলই কিন্তু 100-র বেশি মানে প্রশ্নে তারা একমত হয়েছে ঐকমত্য কমিশনের রিপোর্টের উপরে। এখন কোন একটা বিষয়ে এই বিষয়গুলো আমরা জানি, কিংবা সাধারণ জনগণ যতটুকু জানে তারা ভালো জানে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এখন দাঁড় করিয়ে দেওয়া নির্বাচন এবং সংস্কার, এই দুটাকে একদম মুখোমুখি দাঁড় করে দেয়, এর পেছনে দায়টা আসলে মূল কার দিবেন আপনি? দায়টা আমরা দেব, আমরা পলিটিক্যাল রেটরিক তৈরি করি, তো রাজনৈতিক বয়ান। এখন ধরেন একটা রাজনৈতিক দল এই বয়ানটা যদি মানে সে রাজনীতির মাঠে আনতে পারে, সেক্ষেত্রে তার পক্ষে সে একটা জনসমর্থন তৈরি করতে পারে। সে আরেকটা দলকে দেখাতে পারে যে তারা এই রাষ্ট্রের সংস্কার চায় না, যে ফ্যাসিবাদী কাঠামো আছে বাংলাদেশে সেই এক্সিস্টিং কাঠামোই তারা রেখে দিতে চায়, কারণ নিজেরাও তারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়। এই বয়ানটা তৈরি করা সম্ভব হয় যখন যার জন্য এই বয়ানটা তৈরি করার একটা মানে এই বয়ানটা যাকে ফ্যাসিলেট করে সে তখন এই বয়ানটা তৈরি করতে চায়। এবং এই ধরনের বয়ান এই কারণেই আসলে রাজনৈতিক মাঠে নিয়ে আসা হচ্ছে। আলটিমেটলি নির্বাচন এবং সংস্কার মুখোমুখি কোনো বিষয় না, এবং আলটিমেটলি আপনাকে তো নির্বাচনের দিকে যেতে হবে। আর আমি যে কথাটা বলছিলাম একটু শেষ করি, সেটা হলো আপনি যদি রাজনৈতিক দলগুলো যদি আপনার 50টা বিষয় সবগুলো রাজনৈতিক দল যদি ঐক্যমতে পৌঁছায়, আপনি ওই 50টার চার্টার করেন, করে আপনি জাতির সামনে ওটা উপস্থাপন করেন যে এই 50টাতে বিএনপি, জামাত, এনসিপি, নাগরিক ঐক্য, সব এই কয়টা রাজনৈতিক দল, সবগুলো রাজনৈতিক দল এই 50টাতে একমত হয়েছে, বাকিগুলো বাদ দেন আপনি। বাকিগুলোতে একমত হয় নাই, কে কোনটাতে একমত হয় নাই সেটা আপনি প্রকাশ করেন, কিন্তু ওই 50টার একটা চার্টার করেন। অন্তত ওই 50টা পরবর্তীতে যদি আমরা যেটা বলা হয় যে এখন নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি আসার পরে যদি ওই 50টা বাস্তবায়ন তারা না করে, তাহলে বাকি অন্য রাজনৈতিক দলগুলো সেটা ধরতে পারবে, অন্য স্টেক হোল্ডার যারা আছে রাষ্ট্রের তারা ওই তাদেরকে ধরতে পারবে যে আপনারা তো ঐক্যমতে পৌঁছেছিলেন। ধন্যবাদ সাকিব আনোয়ার। মোশাররফ ভাই, আজকে আপনার দলের পক্ষ থেকে নির্বাচনী যে রোড ম্যাপ সেটার দাবি করা হয়েছে, নির্বাচনের ডিসেম্বরের মধ্যে দেওয়ার জন্য আপনার যে তাগিদ সবসময় রয়েছে, এখন পর্যন্ত রয়েছে, কিন্তু এই যে কালক্ষেপণ বা সময়ক্ষেপণের পিছনে আপনারা বিভিন্ন দল কিংবা সরকার বিভিন্ন সময়ের দিকে আঙ্গুল তুলেছেন। তো আপনার কাছে যে প্রশ্নটা আমার, যদি নির্বাচন দেরি হয় তাহলে ক্ষতিটা কতটা ক্ষতি হবে বিএনপির? আর কি না, বিএনপির ক্ষতি আপনি চিন্তা করেন কেন? বিএনপি ক্ষতি করার কোনো চিন্তা, আমরা তো দীর্ঘ 15.5 বছর তো বিরোধী দলে ছিলাম, আমরা কি ক্ষমতার কোনো কাছাকাছি ছিলাম? বরং আমাদের উপর অত্যাচার, নির্যাতন, মিথ্যা মামলা, গুম, আমাদের নেত্রী খালেদা বেগম সাজা হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান দেশের বাইরে, আমরা এমন কেউ নেই যে মামলা জেল খাটি নাই। তো সুতরাং বিএনপির লস তো আছেই, কিন্তু আমরা কি চাই? আমরা চাই দেশটা একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করুক। একটা কথা যে বিভিন্ন জায়গায় যেটা বেশি আসে যে নির্বাচন যত দেরি হবে তত বিএনপির ইমেজ কিংবা সংকটে ভুগবে, এই ধরনের কথাগুলো না, এগুলি আমরা মনে করি না। আমরা মনে করি যে বাংলাদেশের মানুষ ভোট দেবে তার একটা দলের ম্যানিফেস্টো, তার কার্যক্রম, অতীতের যে রাষ্ট্র পরিচালনার যে ভিত্তি, এইগুলোর উপর ভিত্তি করে। ওখানে আপনি এখন ক্ষতিটা কার হবে? আমি আপনি এটা আসেন, আমরা প্রথম চিন্তা করি দল তো পরে, আগে তো আমাদের রাষ্ট্র। হ্যাঁ, এই যে এখন একটা ধরেন এই যে মানবিক করিডোর নিয়ে যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, এই ক্ষতিটা কার হচ্ছে? বাংলাদেশ নামক রাষ্ট্রের। এটা কিন্তু একা বিএনপির না, অথবা নাগরিক ঐক্যের না, অথবা ওই জামাতে ইসলামের, এটা কিন্তু বাংলাদেশের সবার। আপনি মনে করেন আজকে যেই আমরা যেটা বুঝছি যে একটি ষড়যন্ত্র, যেই ষড়যন্ত্রটা এখন হচ্ছে, আপনি বলছেন মানবিক সহায়তা। মানবিক সহায়তা কার কাছে পাঠাবেন আপনি? কারণ ওই অঞ্চলটা, যে কথাটি আনোয়ার বলেছে, যে ওই অঞ্চলটা এখন হলো আরাকান আর্মির দখলে। এবং আপনি দেখেন মিয়ানমার জান্তা সরকার কিন্তু এই যে আরাকান অঞ্চলে খাদ্য সরবরাহ বন্ধ করে দিয়েছে, যার জন্য কিন্তু খাদ্য সংকট এই মানবিক সংকটটা দেখা দিচ্ছে। তাইলে এই যে আমরা মানবিক সাহায্য পাঠাবো, এই সাহায্য কি রাখাইনদের কাছে যাবে না আরাকান আর্মির কাছে যাবে? এটা তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন। আর যখনই আরাকান আর্মির কাছে যাবে, তখন জান্তা সরকার কি আপনাকে সহায়তা করবে কোনোভাবে? বরং জান্তা সরকার মনে করবে আপনি আরাকান আর্মিকে সহায়তা করছেন। অন্য জিনিসটা আপনি লক্ষ্য করবেন, এই যে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে এটা সরকার স্বীকার করেছে যে আরাকান আর্মির কিছু কর্মকর্তাদের সাথে তাদের বৈঠক হয়েছে। এটা আপনি দেখেছেন পত্রপত্রিকা বা তাদের উপদেষ্টারাও বলেছে। তা আরাকান আর্মি কি কোনো বৈধ সংগঠন? এখনো বৈধ যদি আপনি দায়ী ধরেন জানতা, তারা এখনো রাষ্ট্র ক্ষমতায় আছে।
তো সুতরাং এই সংকটগুলি আছে। এক, আপনি বললেন তাইলে যদি দ্রুত নির্বাচনের ক্ষতি কি, আজকে আমাদের অর্থনীতির চাকা কি সচল হচ্ছে? হচ্ছে না। কারণ আপনি আমাদের এই আন্দোলনটা যদি দেখেন, বিশেষ করে এই আগস্টের আন্দোলনটার মূল চেতনায় এখন অনেকের নানা বয়ান দিচ্ছে যে গণতন্ত্র অমুক, এই আধিপত্যবাদ, ফেসিদ দরকার। নো, যদি আপনি একেবারে যদি দেখেন, আপনি ওদের যে ঘোষণাপত্র দেখেন, মূল ছিল বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য। তারা চাকরি চেয়েছিল, কিন্তু আপনি 9 মাসে কি কোনো চাকরির ব্যবস্থা করতে পেরেছেন? কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছেন? পারেন নাই। তাইলে আপনার সংকট তৈরি হচ্ছে। আমাদের অর্থনীতি এখনো ভঙ্গুর অবস্থায়, আইন শৃঙ্খলা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমরা এই যে রাজনৈতিক দলগুলির মধ্যে 5ই আগস্ট যে ঐক্যমত ছিল, ধীরে ধীরে সে ঐক্যমতটা কিন্তু আপনার মানে নির্বাচনটা একমাত্র সমাধান না। এখানে আমরা বলছি আপনার নির্বাচন, পাশাপাশি আপনি যে সংস্কার বলছেন, সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আপনি একদিনে কি বাংলাদেশ চেঞ্জ করে দিতে পারবেন? ধীরে ধীরে আপনাকে করতে হবে। আর কিছু কিছু সংস্কার আছে যেগুলি আপনি নির্বাহী আদেশে করতে পারবেন, আর কিছু কিছু সংস্কার আছে যেটা জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে করতে হবে। ধন্যবাদ জনাব এবিএম মোশাররফ হোসেন। জনাব সাকিব আনোয়ার, আপনি নিশ্চয়ই জানেন যে সাম্প্রতি সময়ে বিভিন্ন উপদেষ্টা সহ সরকারে যারা আছে তাদের বেশ কিছু দুর্নীতির বিষয় সামনে এসেছে, এবং অবশ্যই সে এপিএসকে আমরা বরখাস্তের বিষয়টা দেখেছি, যদিও তদন্ত রিপোর্ট প্রকাশের দাবি জানাচ্ছে কেউ কেউ, এবং এক উপদেষ্টা পদ থেকে দাবিতে তার এলাকাতে বিক্ষোভ মিছিলও হয়েছে। আপনার যেমন প্রশ্ন, ক্ষমতায় থাকা অবস্থায় কারো পদত্যাগের দাবিতে এই মিছিল কি বাংলাদেশের প্রথম? পদত্যাগের দাবিতে মিছিল তো মানে কয়েকদিন আগে হয়েছে, হাসিনার পদত্যাগের দাবিতেই তো এই আন্দোলন হয়েছে, তো মিছিল তো অনেক হলো। আমরা তো বছর পর বছর ধরে 15.5 বছর ধরে তো লড়াই হয়েছে। এই লড়াই তো আসলে আলটিমেটলি মানে এখন কিছুটা দাঁড় করে ফেলার চেষ্টা করা হচ্ছে, এরকম যে জুনের পর থেকে জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত এই কয়েকদিনেই আসলে সবকিছু হয়ে গেল। আলটিমেটলি ব্যাপারটা তো তা না, 15.5 বছর ধরেই মিছিল হয়েছে, পদত্যাগের দাবিতেই মিছিল হয়েছে। তার মানে একই পথে নতুন কোনো কিছু না। হ্যাঁ, আমরা একই পথে রয়েছি। একই পথে আমরা মানে একই পথে নাই এটা বলতে পারতাম তখন যখন দেখতাম যে এই মিছিলটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হতে দিল খুব খুব স্বাভাবিকভাবে, কিন্তু সেটা কিন্তু হতে দেয় নাই। ব্যানার টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। তাহলে এই পুলিশের সংস্কার আপনি 8 মাসে কি করলেন? আর মোশাররফ ভাই বললেন যে এই সরকার চাকরির ব্যবস্থা করতে পারে নাই। মোশাররফ ভাই, চাকরির ব্যবস্থা তো হয়েছে, চাকরির ব্যবস্থা যদি না হইতো তাহলে এই যে কিছু লোকের যে দুর্নীতির বিষয়গুলো আসছে এই বিষয়গুলো তো আসতো না। অল্প কিছু জন চাকরির ব্যবস্থা হয়েছে এবং খুব ভালো চাকরির ব্যবস্থা হয়েছে। এই কারণে ধরেন সারা জীবন চাকরি করেও প্রাডো কেনার চিন্তা করা যায় না, কিন্তু এখন অল্প সময়ের মধ্যে প্রাডো গাড়ি কেনা যাচ্ছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, ভাইরও তো দিচ্ছে। হ্যাঁ দিচ্ছে, মানে ওটা তো আসলে আমরা নানানভাবে নানা কিছু উপস্থাপন করি। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেটা হচ্ছে যে আপনার এপিএসদের দুর্নীতি আপনার সামনে আসলো, এপিএসদের দুর্নীতি সামনে আসলো, আবার একজন বোর্ড সভাপতির দুর্নীতির কথা সামনে আসছে, দুদক তাদের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু বিষয় হইল ওই যে হাসিনার সময়ও কিন্তু একটা কথা ছিল যে আপাকে ভুল বোঝানো হয়, আপার কাছে সঠিক তথ্য যায় না, আপা হচ্ছে ফেরেশতা তুল্য একজন মানুষ, আশেপাশে যারা আছে তারা সবাই দুর্নীতি করে, এটা সেটা করে। বিষয় হলো যে এখন আমরা মোটামুটি সেরকমই দেখতে পাচ্ছি যে ওই চেয়ারে এখন পর্যন্ত যারা আছেন তাদের এপিএস বা আশেপাশে যারা আছে তারা নানান দুর্নীতির ভেতরে আছে, কেউ কেউ কোথায় কোথায় রিসোর্ট কিনছে নাকি নানান ধরনের কথাবার্তা তো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু ওই চেয়ারে এখন পর্যন্ত যারা আছেন তারা এখন পর্যন্ত কোনো দুর্নীতির বিষয় তাদের ব্যাপারে এখন আসে নাই। কিন্তু আপা যখন চলে গেছে সিট থেকে, তারপর আমরা আপার দুর্নীতিও এখন দেখতে পাচ্ছি, আপার প্লট নেওয়া দেখতে পাচ্ছি, আবার বিভিন্ন প্রকল্প থেকে কি ধরনের কিভাবে হয়েছে শেখ পরিবারের মাধ্যমে সেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। ফলে সামনে হয়তো বা এরকম আরো অনেক কিছুই আসবে যেটা এপিএস ছাড়িয়ে আরো অনেক দূর পর্যন্ত যাবে। ধন্যবাদ সাকিব আনোয়ার। মোশাররফ ভাই, সাকিব ভাই তো বেশ কিছু বিষয় বলে গেলেন, এবং অনেক উপদেষ্টা সুইজারল্যান্ডের টাকা রাখার খবরও আসছে, জানি রিসোর্টের কথা বলে গেলেন, বাড়ি গাড়ির কথা বলে গেলেন। তো এইসব ঘটনা তো আমরা আগেও দেখছি, তার মানে কি নতুন কিছু কি পেল আসলে বাংলাদেশ? না, আমরা তো আমাদের তো প্রত্যাশা যে একটা নতুন, মানে আমরা তো রেলপথের একদিকে না। আমি 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 সাথে একটা কথা বলেছি চমৎকার আপনাদেরকে, 9 মাস সংস্কার, 9 মাস। আপনি কি দৃশ্যমান কোনো সংস্কার দেখতে পাচ্ছেন? শুধু তাই না, এই যে আজকে আরেকটা ব্যাপার, আমাদের রাজনীতিবিদরা বা যারা আলোচনা করতে যাচ্ছে, আমাদের শীর্ষ নেতারা, তারা কেন এই জিনিসটা তুলছে না? আপনি 6টা কমিশনের কথা বলেন, কিন্তু সবচেয়ে যে কমিশনটা ইম্পর্টেন্ট, পুলিশ সংস্কার কমিশন, তার রিপোর্ট কিন্তু আজ পর্যন্ত দেয়নি। এবং আমরা দেখেছি প্রধান উপদেষ্টা ওখান থেকে কি বলা হয়েছে যে এটা প্রকাশ করা হবে না, এটা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা হবে। না, পুলিশ সংস্কার কমিশনের যে রিপোর্ট সেটা যে ত্রুটিপূর্ণ, এটা নিয়ে একদম এখন সমালোচনা হচ্ছে। এবং এটা তো আপনি প্রকাশই করেন, ত্রুটিপূর্ণ আপনি বুঝলেন কিভাবে? ওটা তো এখনো প্রকাশ করেনি তারা।
এবং তারা বলছে এটা প্রকাশ হবে না, নির্বাহী আদেশে পুলিশ পরিষদের সংস্কার করা হবে। তো এখন কি আপনি সংস্কার করবেন? এই যে কথাটি বলা হচ্ছে যে মুরাদনগর না কোথায়, তাই না, যে পুলিশ যেভাবে মানে আবার ব্যানার কেড়ে নিচ্ছে, লাঠি পিটা করছে, একই অবস্থা কি আমরা ফিরে যাবো আবার? তো সুতরাং আপনি, আমার মনে হয় পুলিশ সংস্কারের কমিশনের যে রিপোর্ট অবশ্যই প্রকাশ করা উচিত। আপনি কি সংস্কার করবেন, যে এটা আমাদের রাজ্যের সবচেয়ে স্পর্শকাতর একটি বিষয়, এই পুলিশ প্রশাসন ছাড়া, পুলিশ ছাড়া একটা রাষ্ট্র কল্পনা করা যায় না। সুতরাং আপনি সেখানে আপনি করছেন না। তারপর আপনি এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে তথ্য কমিশনের রিপোর্ট আপনি এখনো দেন নেই। ওরা কেন দিচ্ছেন না এগুলো? আপনার উদ্দেশ্যটা কি? তো সুতরাং এই জিনিসগুলি কিন্তু তাদের পরিষ্কার করতে হবে। যেমনি একটি ধোঁয়াশা তৈরি করেছে এই মানবিক করিডোর, তারা সরকার বলছে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। আরে আপনি কার মানে সম্মতি নিয়ে আপনারা এটা করেছেন? আপনাদের কি সেই অধিকার আছে? গতকালকে পুলিশ সপ্তাহ উপলক্ষে আলোচনায় সেখানে আইজিবি সহ যারা ছিলেন সবার একটা মতামত ছিল যে পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। আপনারা পলিটিক্যাল পার্টি, সামনে ক্ষমতা যাবেন, সেটা কি সম্ভব? পুলিশকে একটু রাজনৈতিক কিংবা ওই ধরনের চিন্তা ভাবনা কি? অবশ্যই সম্ভব। আপনি যদি আচরণবিধি করেন, তাদের যদি কোন নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে পুলিশ প্রশাসন কতটুকু তারা শক্তি প্রয়োগ করবে, কতটুকু পারবে না, একটা মাত্রা আছে, তো সেই মাত্রাটা আপনার নির্ধারণ করে দিলে হবে। এখন আপনার এই যে মনে করেন আমাদের বাংলাদেশে একটা সুস্পষ্ট আইন আছে যে যদি কেউ কাউকে গ্রেপ্তার করে, আপনি 24 ঘন্টার মধ্যে কোর্টে তাকে সোপর্দ করতে হবে, করে দিতে হবে। যদি না দেন তাহলে এটা আইনগত অপরাধ। তা আমরা তো দেখি যে আপনি গ্রেপ্তার হওয়ার পর 2 দিন 3 দিন 7 দিন 8 দিন 10 দিন খোঁজ নাই, গুম হয়ে যাচ্ছে, এবং হঠাৎ দেখা যাচ্ছে রাস্তার কোনো পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে জানানো। এই সব জায়গাগুলিকে আপনি যদি কোনো ব্যত্যয় ঘটে, এগুলিকে আপনি কি প্রতিশোধকমূলক ব্যবস্থা করবেন সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। আমরা একদম শেষ দিকে সাকিব আনোয়ার, তারপর হয়তো আপনার কাছে যাবো একটু ছোট একটা প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আজকেও এনসিপির বিক্ষোভ সমাবেশ হয়েছে এবং সেখান থেকে সেই দাবিটা জোরালো হচ্ছে, তাদের নির্বাচনে অংশ না নেওয়া নিষিদ্ধ। কিন্তু জাতীয় পার্টির পক্ষ থেকে কালকে যে বিষয়টা বলা হয়েছে যে আওয়ামী লীগের নির্বাচনের আসতে যে বিষয়, সে বিষয়ে আপনার কাছে একটু শুনবো একদম সংক্ষিপ্ত করে। জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি এখন প্রাসঙ্গিক না, অনেক কিছু কথাবার্তা বলে সম্ভবত প্রাসঙ্গিক হওয়ার একটা চেষ্টা করছে আর কি, সুতরাং তাদের কথা এখানে আলোচনার দরকার নাই। এনসিপি আজকে সমাবেশ করছে, আজকে সম্ভবত কিংবা গতকাল একটা রিপোর্ট দেখলাম, না সমাবেশটা আজকে হচ্ছে, কিন্তু গতকাল বা আজকে আমি একটা রিপোর্ট দেখলাম যেখানে এনসিপি তাদের দল মানে এনসিপির কাঠামো করার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ফরিদপুর জেলা আওয়ামী মহিলা লীগের মানে মহিলা লীগের দায়িত্বে, মহিলা লীগের নেত্রী যিনি ছিলেন, মহিলা সভাপতি যিনি ছিলেন তার মেয়ে, এবং তিনি হচ্ছে ওখানকার শ্রমিক লীগের সভাপতির ভাগ্নে, আর মানে তার মামা হচ্ছে শ্রমিক লীগের। তো এখন বিষয় হচ্ছে যে তারা আবার আজকে এখানে মানে সমাবেশ করছেন। এই বিষয়গুলো আসলে পুরোপুরি ভাবে না পলিটিক্যাল, মানে রাজনীতিতে আপনি যে কিছু বয়ান তৈরি করেন এটা হচ্ছে ঠিক ওইরকম একটা বয়ান। তবে অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই মানে আওয়ামী লীগ আবার ফিরে আসবে, আবার মানে আগের মতো করে সেই দম্ভ নিয়ে সে আসলে ছুটবে, এটা আমরা কেউ প্রত্যাশা করি না। এবং আরেকটা বিষয়, মোশাররফ ভাই একটা কথা বললেন যে একই অবস্থায় কি আমরা ফিরে যাব? অবশ্যই আমরা ফিরতে চাই না, এবং সেই প্রত্যাশাটা আমরা বিএনপির কাছেই রাখতে চাই, কারণ আমরা মনে করি যে, বা বাংলাদেশের মানুষ মনে করে সামনে হয়তো বা তারা ক্ষমতায় আসবে, ফলে ক্ষমতায় যারা থাকবে তাদের সদিচ্ছার উপরে আসলে পুলিশ কিভাবে অ্যাক্ট করবে, রাষ্ট্র কিভাবে অ্যাক্ট করবে সেটা নির্ভর করে। ফলে আমরা মোশাররফ ভাইদের কাছ থেকেই চাই যে আমরা যেন আবার একই অবস্থায় ফিরে না যাই। মোশাররফ ভাই একদম শেষ দিকে আপনার কাছে প্রশ্ন, যে সরষের মধ্যে ভূত থেকে ভূত তাড়ানো সম্ভব নাকি? না, এটা তো সম্ভবই না। আপনাকে তো আইডেন্টিফাই করতে হবে, চিহ্নিত করতে হবে যে ভুট্টা এখানে আছে কিনা। আমি একটু সাকির সাথে আরেকটু ব্যাপারে করি, বিএনপির প্রতি সন্দেহ কোনো কারণ নেই। কারণ আপনি দেখবেন যে আমাদের 31 দফা, যদিও তারাও আছে এটার সাথে, 31 দফা রাষ্ট্র মেরামতের সংস্কার, ওইটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, যে কোনো সরকার ফেঁসে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ আপনি দেখবেন একটা, মানে 31 দফার মধ্যে আপনাদের সবকিছু না, আমি বলছি আপনি এক দিনের রাতারাতিতে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন না, কিন্তু আপনি শুরু তো করলেন, মানে ওখানে আমূল কিছু পরিবর্তনের সুযোগ আছে। যদি আপনি সেই সুযোগটা অ্যাপ্লাই করেন, যেমন আমি বলি আমাদের মানুষের অনেক কিছু আছে, কিন্তু আমি অ্যাপ্লাই করি না। ধন্যবাদ। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।